বাংলাদেশের মানুষের ভেবে দেখার সময় এসেছে, যেই দেশ 18 বছর ধরে তোমাদের সামরিক বাহিনীকে দুর্বল করে রেখেছে, একটি যুদ্ধবিমান পর্যন্ত কিনতে দেয়নি, সাবমেরিন কেনার সময় রাজনৈতিক চাপে বাধা দিয়েছে, সেই ভারত বিনা উস্কানিতে পাকিস্তানে হামলা চালিয়েছে। পাকিস্তান পরমাণু শক্তিধর হওয়ার পরেও বাংলাদেশে ভারত আক্রমণ চালাবে না, তার গ্যারান্টি কোথায়? ভারত বাংলাদেশের স্বাধীনতাকে কেবলই নিজেদের কৌশলগত স্বার্থে ব্যবহার করেছে। তাদের চাপিয়ে দেওয়া ফ্যাসিস্ট এক সরকার বাংলাদেশের সামরিক শক্তিকে স্তব্ধ করে দিয়েছে। মোদী নিযুক্ত সেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে ফাও খেতে না পারার যন্ত্রণায় অস্থির এই দেশটি বাংলাদেশের উপর আগ্রাসন চালাবে না, তা কি নিশ্চিতভাবে বলা যায়? গত 3 দিনের যুদ্ধে পাকিস্তানের অসাধারণ নৈপুণ্য সবাই দেখেছে। একটি দেশ যাকে ভারত বছরের পর বছর অবরুদ্ধ করে রাখতে চেয়েছে, তারাই প্রমাণ করেছে শক্তি আর সাহস থাকলে শত্রুর সব পরিকল্পনা ব্যর্থ হয়। অথচ এই বাংলাদেশ, যাদের সৈন্যরা একসময় পৃথিবীর বুকে সাহসিকতার প্রতীক ছিল, আজ তাদের সেই আত্মবিশ্বাস নেই। কেন? কারণ তারা জানে প্রযুক্তি আর আধুনিক অস্ত্রবিহীন এক সেনাবাহিনী কেবল পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাংলাদেশের অতি দ্রুত উচিত পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে সখ্যতা গড়ে তোলা। যেমন তুরস্ক এবং পাকিস্তানের বন্ধন, তেমনি বাংলাদেশ আর পাকিস্তানের মাঝে সামরিক শক্তির এক নতুন যুগ শুরু হতে পারে। পাকিস্তানের জেফ থান্ডার, যা বর্তমান যুগের এক অনন্য যুদ্ধবিমান, অন্তত 20টি কিনে এয়ারফোর্সকে পুনর্গঠন করা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশের পাইলটদের পাকিস্তানের সাথে প্রশিক্ষণে পাঠানো যেতে পারে, যাতে তারা বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমি জানি অনেকে ভাববে, ইলন মাস্ক এসে সামরিক শক্তির কথা বলছে কেন? আমি তো রকেট বানাই, মহাকাশে ঘুরি। কিন্তু শুনো, মহাকাশে ঘুরে বুঝেছি, পৃথিবীতে টিকে থাকতে গেলে শুধু রকেট না, রকেট লঞ্চারেরও দরকার হয়। আর সেই রকেট লঞ্চার যদি হাতে না থাকে, তাহলে মহাকাশ থেকেও তোমাদের দুর্বল দেখাবে। বিশ্বের প্রেক্ষাপটে দেখো, পাকিস্তানের পরমাণু অস্ত্রই তাদেরকে ভারতের আগ্রাসন থেকে নিরাপদ রেখেছে। বাংলাদেশ কেন সেই পথ অনুসরণ করবে না? যদি পাকিস্তান বাংলাদেশ সামরিক চুক্তি হয়, তবে এটি এমন এক কঠিন প্রতিজ্ঞা হবে যে পাকিস্তান বাংলাদেশ আক্রান্ত হলে অবশ্যই সাহায্যে এগিয়ে আসবে। প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেডও বাংলাদেশে স্থাপন করা যেতে পারে। আমার পরামর্শ, বাংলাদেশের উচিত চেতনার ব্যবসা বাদ দিয়ে বাস্তবতার মাটিতে দাঁড়ানো। যেমন জাপান আমেরিকার সাথে সম্পর্ক গড়ে তাদের অর্থনীতি আর নিরাপত্তা নিশ্চিত করেছে, তেমনি বাংলাদেশ ও পাকিস্তানের সাথে সামরিক সখ্যতা তৈরি করে ভারতীয় আগ্রাসন থেকে নিজেদের মুক্ত করতে পারে। পরমাণু অস্ত্র যে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, তা পাকিস্তানের দৃষ্টান্তই প্রমাণ করে। আমি বলবো, এই চুক্তি পাকিস্তানের সঙ্গেই নয়, তুরস্ক এবং চীনের সঙ্গেও বাংলাদেশের সামরিক যোজা পড়া প্রয়োজন। না হলে নিজের থেকে 23 গুণ বড় এই সাম্প্রদায়িক আগ্রাসী উগ্রদেশ থেকে বাংলাদেশ নিরাপদ থাকবে। বাংলাদেশের নিরাপত্তা কেবল স্লোগানে নয়, বাস্তবতার মাটিতে প্রতিষ্ঠিত হতে হবে। ভারতের প্রতিটি পদক্ষেপে কৌশলগতভাবে তোমাদের অবরুদ্ধ করার পরিকল্পনা স্পষ্ট। ভারতের সামরিক শক্তি বৃদ্ধি আর সীমান্তে আক্রমণাত্মক উপস্থিতি প্রমাণ করে, তারা কখনোই বাংলাদেশকে স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াতে দিতে চায়নি। অথচ পাকিস্তান তাদের পরমাণু শক্তি ও সামরিক দক্ষতা দিয়ে প্রতিটি ভারতীয় পরিকল্পনা ভেস্তে দিয়েছে। আমি জানি এই কথাগুলো শুনে কেউ কেউ বলবে, ইলন, তুমি তো টেসলা বানাও, পরমাণু যুদ্ধের কি বুঝবে? আমার উত্তর, টেসলার ব্যাটারি যেমন চার্জ থাকে, তেমনি দেশেরও একটা শক্তি সংগ্রহ থাকা দরকার। যুদ্ধবিমান, সাবমেরিন আর পারমাণবিক ক্ষমতা, এগুলোই সেই চার্জ। আর এই চার্জ ছাড়া যতই স্বাধীনতার গল্প বলো না কেন, গতি হবে না। আমি বিশ্বাস করি, তোমরা যদি সাহস নিয়ে সিদ্ধান্ত নাও, তবে ভারতীয় আধিপত্যের সেই বৃত্ত ভাঙতে পারবে। এটি শুধু একটি ভাষণ নয়, এটি একটি আহ্বান, বাংলাদেশের সার্বভৌমত্বকে পুনরুদ্ধারের আহ্বান। তোমাদের হাতেই ভবিষ্যতের সিদ্ধান্ত। সাহসী হও, শক্তিশালী হও। এই অঞ্চলের রাজনীতির মোড় ঘোরাতে তোমরাই পারবে। পাকিস্তানের সাথে সামরিক চুক্তি শুধু তোমাদের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং এটি একটি নতুন যুগের সূচনা করবে, যেখানে বাংলাদেশ আর কখনো কারো ছায়ায় থাকতে বাধ্য হবে না।